নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। দেবাশিস দত্তের মন্তব্যে বেজায় চটেছে ইস্টবেঙ্গল, কচ্ছপ খরগোশের উপমা দেওয়ায়। যদিও তিনি ইস্টবেঙ্গলের নাম করেননি, কিন্তু উপমা দেওয়ার সময় যে ইঙ্গিত দিয়েছেন তাতে যে ইস্টবেঙ্গলকে ঠেস মেরে মন্তব্য করেছেন তাতে আর বুঝতে কারো অসুবিধা নেই। আমার মনে হয় কচ্ছপের গতিতে এগোনোই ভালো। অনেকে খরগোশের গতিতে এগিয়ে লাফালাফি করছে, কিন্তু কচ্ছপের গতিতে এগোলেই শেষ পর্যন্ত 1 নম্বর স্থান পাওয়া যায়। অনেকে খরগোশের গতিতে এগিয়ে লাফালাফি করছে, কিন্তু কচ্ছপের গতিতে এগোলেই শেষ পর্যন্ত 1 নম্বর স্থান পাওয়া যায়। দেবাশিস দত্তের এই মন্তব্য শোনার পর ইস্টবেঙ্গল কর্তা ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, ইস্টবেঙ্গল মোহনবাগানের যে ট্র্যাডিশনাল ফাইট সেই লেভেলেও পড়ে না। ওই মানে কি বলবো, আপ টু দ্য মার্ক বলবো। ইস্টবেঙ্গল মোহন ঐতিহ্যবাহী ফাইট যেটা, সেটার লেভেলে ও পড়ে না। ওই যেমন তুমি চিংড়িকে ছাড়বো ইয়ে করে দিলে, কি বলে, ওই খরগোশ আর ইয়েতে চলে গেল, সেইটার ব্যাপারে তুমি দিয়ে দাও যে ও ওই লেভেলে পড়ে না। ওর উক্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। নিজের সম্মানটা নিজে খোয়ায়, কি করা যায়। মোহনবাগানের ওই পোস্টে একটা লোক আছে, সে যদি এরকম কথা বলে তাহলে সেটা কি শুনতে ভালো লাগে? ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল বলেন, আইএসএল এ প্রথম 2 ম্যাচ জেতার পর ইস্টবেঙ্গল সমর্থকরা যদি আনন্দই করে তাতে মোহনবাগানের সমস্যা কোথায়? ওরা তো একসময় ইস্টবেঙ্গলের সামনে দল নামাতেই ভয় পেত। ওরা একটা ভুল করছে, কচ্ছপ খরগোশ, ওরা পাশের ক্লাবের সঙ্গে কেন কম্পিটিশন করতে যাচ্ছে? খেলা তো আইএসএল টোটাল একদম অল ওভার ইন্ডিয়া ক্লাব নিয়ে, ওরা বেশি পাশের ক্লাবে মনোযোগ করছে না, ওরা নিজের ক্লাব নিয়ে থাকুক না। পাশের ক্লাব কি করছে ওতেই বেশি মাথা ঘামাচ্ছে। হ্যাঁ, তো কি যে ইস্টবেঙ্গল আইএসএল এ জেতেনি, এমন তো না যে কোনো লিগে ইস্টবেঙ্গল জেতেনি, এটা হতেই পারে। এটা ম্যানচেস্টার ইউনাইটেড এরকম খরা কবে দেখেছে? ইউরোপে যদি যাও তাদেরও তো এই অবস্থা। ওই ছোট ক্লাবটা বলে ম্যানচেস্টার ইউনাইটেড, এটা পার্ট অফ দ্য একটা সময় এরকমও গেছিল 14-15 মনমান নামার আগে 2বার ভাবতো ইস্টবেঙ্গলে নিয়ে এসতো। সেই সময়টা গেছে, তারা ট্রফি পায়নি, মাঠ ছেড়ে চলে গেছে, এরকম তো দিন গেছে। তাহলে এটা বললে তো হবে না। নতুন স্পন্সর এসছে, নতুন ভালোভাবে টিম করেছে, ইস্টবেঙ্গল পায়নি, সেইভাবে প্লেয়ার পায়নি, পারফর্ম করতে পারেনি। প্রতিনিয়তই তো খেলা বদলায়। আবার কোনো কোনো সমর্থক বলছেন, ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতীক তো ইলিশ চিংড়ি, সেই প্রতীককে অতীত করে দিয়ে ছোট গল্প থেকে নেওয়া খরগোশ কচ্ছপকে প্রতীক বানাতে চাইছেন না তো উনি? তবু চিংড়ির সঙ্গে কচ্ছপ হলেও হতে পারে, দুটোই জলজ, কিন্তু ইলিশের সঙ্গে খরগোশ কি করে সম্ভব? কবে থেকে মাঠে নামতে পারবেন কেভিন সিবিল্লে? শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে মার্চ নয় এপ্রিল মাসেই নাকি তাকে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে দেখা যাবে। অর্থাৎ চলতি মাসের শেষে শহরে ফিরে এলেও এখনই কেভিন সিবিল্লে লাল হলুদ জার্সিতে ম্যাচে নামার কোনো সম্ভাবনাই নেই। সিবিল্লেকে পাওয়ার অপেক্ষাটা বাড়াটা যে ইস্টবেঙ্গলের চিন্তা বাড়াচ্ছে তা বলাই যায়। প্রস্তুতিতেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কেভিন। এরপর কয়েকদিন এখানে থাকার পরই স্পেনে ফিরে গিয়েছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানেই চোটের অবস্থা দেখে নিতে চাইছিলেন কেভিন। শোনা যাচ্ছে ফেব্রুয়ারির শেষেই শহরে ফিরছেন, কিন্তু তিনি কতটা সুস্থ সেই সম্বন্ধে কোনো আশার বাণী এখন অবধি পাওয়া যাচ্ছে না। শহরে ফেরার পর এখানে ইস্টবেঙ্গল মেডিকেল দলের তত্ত্বাবধানে থাকবেন তিনি। তাদের পরীক্ষা নিরীক্ষার পরই রিহ্যাব শুরু করার ছাড়পত্র পাবেন কেভিন সিবিল্লে। এরপরই মাঠে নামার সিদ্ধান্ত, অর্থাৎ মার্চ মাসেও কেভিন সিবিল্লেকে ছাড়াই মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলকে। মিগুয়েলকে যেমনভাবেই হোক মাঠে চাইছেন অস্কার ব্রুজো। সেই কারণেই তো ইনজেকশন নিয়েই প্রতি ম্যাচে নামছেন লাল হলুদের মাঝমাঠের অন্যতম প্রধান অস্ত্র মিগুয়েল ফেরেরা। গত মঙ্গলবারই ফের ইনজেকশন দেওয়া হয়েছে, আর সেই কারণেই সেদিন তো বটেই বুধবারও রিহ্যাবি সারলেন এই ব্রাজিলিয়ান মিডিও। ওয়ার্কলোড কম করার জন্যই তাকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন অস্কার। ঘাড়ে সমস্যা হয়েছে মিগুয়েলের, যদিও সেই চোট কেমনভাবে লেগেছে তা খুব একটা পরিষ্কার নয়। এই 2 দিন রিহ্যাব করলেও জামশেদপুরের বিরুদ্ধে নামার আগের দিন অবশ্য দলের সঙ্গেই অনুশীলন সারবেন মিগুয়েল। অন্যদিকে মিগুয়েলের পাশাপাশি সল ক্রেসপো রিহ্যাব সারছেন। শোনা যাচ্ছে চোট রয়েছে তার, কিন্তু সেই চোটটা কোথায় তা নিয়েই যত জল্পনা। দলের অধিনায়ক ক্রেসপো, তাকে যে বাড়তি দায়িত্ব নিতে হবে সে কথা নাকি অস্কার বুঝিয়েছেন তাকে। কিন্তু এরপরে যখন মিগুয়েল ইনজেকশন নিয়ে নামছেন সেখানে ক্রেসপো বসেই থাকছেন।
শোনা যাচ্ছে অস্কার নাকি বেশ বিরক্ত ক্রেসপোকে নিয়ে। মিগুয়েলের ঘাড়ে সমস্যা না, এই নিয়ে অবশ্য চিন্তার কোনো বিষয় নেই বলেই মনে করছেন ইস্টবেঙ্গলের কর্তা ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত। এমন ধরনের কেস এর আগেও তার কাছে বহু এসেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তিনি বলছেন যে মিগুয়েলের পরবর্তী ম্যাচ খেলার ক্ষেত্রে খুব একটা সমস্যা থাকা উচিত নয়। ওইটা খুব একটা সিরিয়াস তাহলে ওদের যে খেলতে গিয়ে কোনো চোট পা যেন ওখানে ডাইরেক্টলি লাগে, সাময়িক খেলতে পারবে না। খেলতে পারে যদি ব্যথা না থাকে, অ্যাকিউটনেস না থাকলে খেলতে পারে। ডিপেন্ড করে তোমার মধ্যে সহ্য শক্তি কতটা আছে। অনেকে খেয়ে নেয়, অনেকে খায় না, নানা রকম থাকে। এটা ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে, জেনারেলাইজ কিছু বলা যায় না। মিগুয়েল ফেরেরা বনাম মাদি তালাল, প্রথমজন ইস্টবেঙ্গলের বর্তমান, অপরজন ইস্টবেঙ্গলের প্রাক্তন। দুই দলেরই মাঝমাঠের দুই চালিকা শক্তি। তালালের জায়গায় এবারই ইস্টবেঙ্গলে এসে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছেন মিগুয়েল ফেরেরা। শুধু তো গোল করার বল বাড়াচ্ছেন না, তার সঙ্গে গোলও করছেন। যদিও জামশেদপুর ম্যাচের 48 ঘন্টা আগেও দলের সঙ্গে অনুশীলন করেননি মিগুয়েল। তার ঘাড়ে ব্যথা, ইঞ্জেকশন নিয়ে বিশ্রামে শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য। উল্টো দিকে ACL2 এর অস্ত্রোপচারের পর জামশেদপুরের হয়ে খেলছেন মাদি তালাল, একসময় গোল্ডেন বলের মালিক। চলতি মরশুমেও ইস্টবেঙ্গলের হয়ে খেলার কথা ছিল তার, চুক্তি অনুযায়ী। কিন্তু চোটের জন্য তাকে ছেড়ে দিয়েছে লাল হলুদ, তার থাকার ইচ্ছে সত্ত্বেও। তাহলে কি জামশেদপুরের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অনেক কিছু জবাব দেওয়ার ম্যাচ খেলতে নামবেন তিনি? লাল হলুদের প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল বলেন, তা কেন, বরং নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে মাদি তালাল, যাতে পরবর্তীকালে ক্লাব পেতে ওর অসুবিধা না হয়। এরকম কোনো ব্যাপার থাকবে না যে দেখো তার ইঞ্জুরি হয়েছে, তোমার ছেলে যে থাকতে চাইছিল, বাট ও পারফর্ম করতে চাইবে, কারণ এখন ও চাইবে যে এই বছর ভালো করে কি করে নেক্সট ইয়ার কন্ট্যাক্ট বাড়ানো যায়, এটাই তার প্লেয়ার টার্গেট থাকবে। হ্যাঁ, যখনই একটা তো কিছু হলে আবেগ এরকম থাকেই যে পুরোনো ক্লাবে খেললাম, বা বলতে পারো কিছু তাতাতে পারে যে আমাকে ছেড়ে দিল, তো আমি প্রুভ করতে চাই যে আমি সেইভাবে আমি ফিট হই, মাঠে আসতাম, আমি ফিট আছি, এই ব্যাপারগুলো থাকে। কিন্তু আমার মনে হয় না প্রফেশনাল যে প্লেয়াররা আছে তারা এইসব মাথায় রাখবে। সেই চাইবে, কারণ টোটালি কি ওরা ক্যালকুলেটেড ফুটবল খেলতে চাইবে, এখান থেকে কি করে পয়েন্ট নিয়ে যায়। আমার মনে হয় না ওরা 1 পয়েন্টের জন্য আসবে যেভাবেও, কারণ ওরা ইসমালের ক্ষমতা কি জানে, বিশেষ করে আপফ্রন্টে এত ভালো একটা স্ট্রাইকার আছে, নতুন নেতাজিকে এনেছে। সেকেন্ড তোমার ও এসে গেছে ইন্ডিয়ান প্লেয়ারও, তুমি যদি বলো, তুমি ডেভিডকে তুমি বলো কত ভালো ফর্মে আছে। সব দিক থেকে গেলে মহেশ অনেকটা ফিট হয়েছে শুনলাম। অ্যাটাকিং সাইডটা ইসমাল অন্যান্য তুলনায় অনেকটা ভালো। দুর্দান্ত ছন্দের দিমি জেমি জুটি, প্রথম দুটি ম্যাচে তার নিদর্শন পাওয়া গিয়েছে। গোলের মধ্যে জেমি, কখনো দিমির পাশে, কখনো আবার থাপার সহযোগে। প্রাক্তন ফুটবলার রহিম নবী তো বলেই দিলেন, জেমি ম্যাকলরেন অবিশ্বাস্য গোল করে, আর দিমি প্রচুর ওয়ার্কলোড নিচ্ছে, গোল করছেন, করাচ্ছেন। আলাদাভাবে কিছু বলতে হবে না, কারণ ও কমপ্লিট ফুটবলার। ও একটা জায়গায় খেলে না, ও পুরো মাঠটাকে নিয়ে খেলে। কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো মিডফিল্ডে চলে এসে বল নিচ্ছে, ডিফেন্স থেকে বল নিচ্ছে, গিয়ে বল বাড়াচ্ছে, গোল করছে, গোলের বল বাড়াচ্ছে। কমপ্লিট ফুটবলার দুজনে, দিমি বলো ম্যাকলারেন বলো। এরা দেখো, ম্যাকলারেন হচ্ছে তোমার 5 টাইম তোমার অস্ট্রেলিয়া লিগে মানে তোমার টপ স্কোরার। ও হচ্ছে মানে কি বলো, তুমি যে পজিশনে বল দেবো গোল করে দেবে। ও এরকম একটা প্লেয়ার, আর গোল করে করে ওর এমন কনফিডেন্স না, যে কোনো বলও গোল করে দিতে পারে। তুমি ওর গোলগুলো তুমি দেখবে, আমাদের যখন ভারতীয় ইন্ডিয়াতে যখন স্টার্ট করে খেলা, ওর গোলগুলো দেখবে, মানে অবিশ্বাস্য সব এক একটা গোল করে। রবশন রবিনোকে নিয়েও উচ্ছ্বসিত রহিম নবী। ভালো প্লেয়ার, ভালো খেলছে রবসান, আমার ভালো লাগে। ওর আউটসাইডটা খুব ভালো, যেতে যেতে টাক করে ঢুকে যায়। খুব ভয়ানক প্লেয়ার ও। ওকে একটু দেখো, প্রথম কথা হচ্ছে অন্য বাংলাদেশে ছিল না ও, বাংলাদেশ খেলে এসছে। এখানে আসার পরেও নিজেকে যতটা পাচ্ছে টাইম, ওকে ও দাঁড়িয়ে যাবে। ও কোয়ালিটি আছে ওর মনে, ও মোহনবাগানকে নিয়ে নিয়েছে মনের মধ্যে। দেখো এবারে ISL এ যা টিম দেখলাম, দুটো টিমই দাবিদার, ইস্টবেঙ্গল আর মোহনবাগান। মহিলাদের AFC এশিয়া কাপে নামার আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তাদের অন্যতম প্রধান ভরসা অঞ্জু তামাং। এশিয়া কাপের মঞ্চে নামার আগে এটা যে ভারতীয় শিবিরে চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ভারতের সামনে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ খেলার হাতছানি রয়েছে।
ভারতীয় দলের হয়ে 70টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অঞ্জু তামাংয়ের, কিন্তু শেষ রক্ষা হলো না। আগামী 4ই মার্চ এশিয়া কাপের প্রথম ম্যাচে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল। তার আগে অঞ্জু ছিটকে যাওয়াটা বেশ সমস্যায় ফেলেছে ভারতীয় টিমকে। ইস্ট বেঙ্গলের হয়ে শেষবার IWL চ্যাম্পিয়ন অঞ্জু, তার পরিবর্তে ভারতীয় দলের সুযোগ পেলেন করিশ্মা শিরভাইকার। বুধবার আন্ডার-16 AIFF জুনিয়র লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং অ্যাডামাস ইউনাইটেড। সেই ম্যাচে অ্যাডামাস ইউনাইটেডকে 1 গোলে হারালো মোহনবাগান। গোল করেছেন স্যামুয়েল নালডিনজুয়ালা। এই মুহূর্তে মোহনবাগান 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2 নম্বরে রয়েছে। মুম্বাইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে RFDL এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং সিসাইএফএ। সেখানে 1-0 গোলে সিসাইএফএকে হারায় ইস্ট বেঙ্গল। গোলটি করেছেন অ্যান্ড্রিউস। UEFA চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ফার্স্ট লেগে ইন্টারকে 3-1 গোলে হারিয়েছিল বোদো গ্লিম্ট। বুধবার সেকেন্ড লেগে ইন্টারকে 2-1 গোলে হারালো বোদো গ্লিম্ট। ইন্টারের হয়ে গোল করেন বাস্তনি, বোদোর হয়ে গোল জেপি হাউক এবং ইয়েভজানের। প্লে অফের দুটো লেগে সব মিলিয়ে 5-2 গোলে ইন্টারকে হারিয়েছে বোদো গ্লিম্ট। UEFA চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ফার্স্ট লেগে অলিম্পিয়াকোসকে 2-0 গোলে হারিয়েছিল লেভারকুসেন। বুধবার সেকেন্ড লেগে লেভারকুসেনের অলিম্পিয়াকোসের ম্যাচ ড্র হলেও সব মিলিয়ে 2-0 গোলে এগিয়ে থাকার জন্য লেভারকুসেন চ্যাম্পিয়ন্স লিগে জয় পায়। কারাবাগকে 6-1 গোলে হারিয়ে UEFA চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগে এগিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। বুধবার সেকেন্ড লেগে নিউক্যাসলের হয়ে টোনালি জোয়েলিন্টন বোটম্যানের গোলে 3-0 এগিয়ে যায় তারা। সেকেন্ড হাফে কারাবাগের হয়ে কাফের কুলিয়েভ এবং দুরান গোল করলেও শেষে 3-2 গোলে কারাবাগকে হারায় নিউক্যাসল ইউনাইটেড। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে। ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। চেপাক স্টেডিয়ামে কি ভারতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন সঞ্জু স্যামসন? ম্যাচের আগের দিন ভারতীয় দলের ব্যাটিং কোচের ইঙ্গিত তো তেমনই। সবকিছু ঠিকঠাক চললে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওপেনিংয়ে বড়সড় বদল আসতে চলেছে। শোনা যাচ্ছে অভিষেক শর্মার পরিবর্তে নাকি ভারতীয় দল এই ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলাতে চাইছে। কারণ হিসেবে জানা যাচ্ছে ওপেনিংয়ে এই ম্যাচে রাইট অ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন ব্যবহার করতে চাইছে ভারতীয় দল। এই মুহূর্তে ভারতের প্রথম 3 ব্যাটসম্যানই বাঁহাতি, সেই দিকেই বিশেষ নজর। একই সঙ্গে জিম্বাবুয়ের বিরুদ্ধে নামার আগে আরও কয়েকটা দিক নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। এক হলো ভারতীয় ব্যাটসম্যানরা যে স্পিনের বিরুদ্ধে এখন কতটা দুর্বল সেটা সকলেই জেনে গিয়েছে, সেই দিকেই বিশেষ নজর রয়েছে গৌতম গম্ভীরের। ম্যাচের আগের দিন সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সঞ্জু স্যামসনের আশা ছাড়া জিম্বাবুয়ের বিরুদ্ধে সেভাবে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। বিশ্বকাপের সুপার 8-এর শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা, ফলে সেমিফাইনালে ওঠার লড়াই কঠিন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার জিম্বাবুয়ের সাথে মুখোমুখি হবে তারা। যদি সেই ম্যাচে সূর্যকুমার যাদবরা হেরে যান তাহলেও কিন্তু বিদায় নেবে না ভারত। একটি সুযোগ থাকবে সূর্যদের। ভারত যদি জিম্বাবুয়ের কাছে হারে তাহলে 2 ম্যাচে ভারতের পয়েন্ট হবে 0 আর জিম্বাবুয়ের পয়েন্ট হবে 2। সুপার 8-এর শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচ ভারত জিতলে 3 ম্যাচে তাদের পয়েন্ট হবে 2 এবং ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট হবে 2। অন্যদিকে শেষ ম্যাচে জিম্বাবুয়েকে দক্ষিণ আফ্রিকা হারালে তাদের পয়েন্ট হবে 3 ম্যাচে 6। জিম্বাবুয়ের পয়েন্ট হবে 3 ম্যাচে 2। ভারত ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনের জায়ান্টস স্ক্রিনে ভেসে উঠবে ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক কিছু মুহূর্ত, যেখানে থাকছে ধোনির দুবার বিশ্বকাপ জয় থেকে রোহিত শর্মার টিমের বিশ্বজয়। বিশ্বকাপ ছাড়া আরও নানা কীর্তি উঠে আসবে, যেমন 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, দেখা যাবে 1983 সালে লর্ডসের বারান্দায় কপিল দেবের কাপ হাতে তোলার ভিডিও, যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়াস গ্রেটেস্ট হোয়াইট বল হিস্ট্রি, অর্থাৎ সাদা বলে ভারতীয় ক্রিকেটের অনন্য কীর্তি। সিএবির উদ্যোগে ম্যাচের বিরতিতে প্রদর্শিত হবে এমনই এক 2.5 মিনিটের ভিডিও ক্যাপসুল। যদিও সেই সময় সাদা বলের ওয়ানডে ক্রিকেট খেলা হতো না, কিন্তু ভারতীয় ক্রিকেটের রূপরেখা বদলে দেওয়ার সেই দৃশ্যও রাখতে চায় সিএবি। পুরো বিষয়টি পরিকল্পনা করেছেন স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিএবির কোষাধ্যক্ষ সৌরভের বন্ধু সঞ্জয় দাস। এখনও অবধি সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে সালমান আলী আখারদের, তবে সেই সুযোগ আর নিজেদের হাতে নেই পাকিস্তানের। বাকি 3 দলের ম্যাচের ফলাফলের ওপরেই তা নির্ভর করছে। এখনও অবধি পাকিস্তানের পয়েন্ট 1, সর্বাধিক 3 পয়েন্টে যেতে পারবে তারা। 3 পয়েন্ট নিয়েও বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান, তবে তার জন্য মিলতে হবে 2টি অঙ্ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে পাকিস্তানকে, অন্যদিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে, তাহলেই পাকিস্তানের পয়েন্ট হবে 3। আরেকটি অঙ্ক, নিউজিল্যান্ড যদি বাকি 2টি ম্যাচের মধ্যে একটি জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 3। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে, তাহলে 2 দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের।
বিয়ের পরে স্বস্তিতে শিখর ধাওয়ান। দিল্লি ফ্যামিলি কোর্টের রায়ের বিপক্ষে শিখর ধাওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জি। কোনো রকম ক্ষতিপূরণ দিতে হবে না ধাওয়ানকে, বরং আদালতের রায় আয়েশা মুখার্জি এবার 5.2 কোটি টাকা ফেরত দেবেন শিখর ধাওয়ানকে। আয়েশার বিরুদ্ধে ফ্রড, ব্ল্যাকমেল এবং মানসিক অত্যাচারের অভিযোগ মেনে নিয়েই এমন সিদ্ধান্ত ঘোষণা করল দিল্লি ফ্যামিলি কোর্ট। আর তাতে যে এখন বেশ খানিকটা স্বস্তিতে ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। গত 2023 সালে বিবাহ বিচ্ছেদ হয়েছিল শিখর ধাওয়ানের। এরপরই অস্ট্রেলিয়ার আদালতে শিখর ধাওয়ানের থেকে সম্পত্তি এবং অর্থ দাবি করে কেস করেছিল তার প্রাক্তন স্ত্রী। পাল্টা দিল্লি ফ্যামিলি কোর্টেও মামলা হয়, সেখানেই রায় গিয়েছে শিখর ধাওয়ানের পক্ষে। আয়েশার দাবি নস্যাৎ করাই হয়েছে, সেই সঙ্গে 5.2 কোটি টাকা ধাওয়ানকে ফেরানোর আদেশও দেওয়া হয়েছে। মাত্র 14 বছর বয়সে ভারতীয় ক্রিকেটের তারকা হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। ভালো খেলার কারণে একের পর এক উপহার পাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার। আর্থিক পুরস্কারের পর এবার উপহার হিসেবে 22 লক্ষ টাকা দামের গাড়ি উপহার পেলেন টাটা গোষ্ঠীর তরফ থেকে। আইপিএলের গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র 7টি ম্যাচেই নজর কেড়েছিল বৈভব, একটি শতরানও করেছিলেন। গত মরশুমে সেরা স্ট্রাইকারের পুরস্কারও পেয়েছিলেন তিনি। সেই পুরস্কার হিসেবেই এই গাড়ি তুলে দেওয়া হয়েছে তাকে। গত মরশুমের শেষে পুরস্কার পেলেও এতদিনে সেই গাড়ি হাতে পেয়েছে ভারতীয় এই ক্রিকেটার। বাবা মা এবং পরিবারের বাকি সদস্যের সাথে ভাগ করে নিলেন এই আনন্দের মুহূর্ত। ক্রিকেট ফুটবলের বাইরেও অন্যান্য খেলা নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে। একটি নতুন এটিপি র্যাঙ্কিংয়ের প্রকাশের কথা জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ, যেখানে কেবল গ্র্যান্ড স্ল্যাম এবং মাস্টার্স হাজার টুর্নামেন্টেরই র্যাঙ্কিং পয়েন্ট থাকবে। সাথে এটাও বলেছেন খেলোয়াড়দের 4টি মেজর এবং 8টি মাস্টার্স ইভেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক, যার কারণে মেদভেদেভ ছোট ইভেন্টগুলির র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশের কথা বলেছেন, যেটা খেলোয়াড়দের ওপর চাপ কমাতে সাহায্য করবে। মাঠের বাইরে কে কি মন্তব্য রাখলো আর কে কি তার পাল্টা দিল, সেই সব প্রতিক্রিয়া নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রোইং। দলে পরিবর্তন হতে পারে, সঞ্জুর কথা ভাবছি আমরা। দলের ব্যাটিং অর্ডারে প্রথম 3 ক্রিকেটারই বাঁহাতি, আর বিপক্ষ দলগুলো অফ স্পিনার দিয়ে আমাদের বিরুদ্ধে বোলিং শুরু করছে। তবে যেহেতু 3টে ম্যাচেই আমরা প্রথম ওভারে উইকেট হারিয়েছি, তাই পরিবর্তনের ভাবনা চিন্তা চলছে। এত আগে আমরা কখনোই দল ঘোষণা করি না, তবে হ্যাঁ, অবশ্যই বদলের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।